দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 691তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব দক্ষিণ কোরিয়া নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে দক্ষিণ কোরিয়ায় ইপিএস সিস্টেমে আমাদের দেশ থেকে অনেক কর্মী আমরা পাঠাতে সক্ষম হয়েছি, তারা সেখানে ভালো করছেন এবং আরও কোন কোন খাতে আমরা আমাদের দেশ থেকে অভিবাসীদের পাঠাতে পারি, কর্মীদের পাঠাতে পারি, সেই বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম কিরণ, সহকারী মহাব্যবস্থাপক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস। আপনাকে প্রবাসী মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আরও রয়েছেন মোহাম্মদ ইসলাম হোসাইন সরকার, প্রধান প্রশিক্ষক, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, মুন্সিগঞ্জ। আপনাকেও বাংলাদেশ স্টুডিওতে এবং প্রবাসী মুখ অনুষ্ঠানে বাংলাদেশকেও স্বাগত এবং শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অতিথিদের পরিচয় করে দিলাম। আমরা এবার সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি প্রথমেই নুরুল ইসলাম কিরণ, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ থেকে তো আমরা দেখি যে ইপিএস সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মীরা যাচ্ছে, এটার বর্তমান অবস্থাটা কেমন? এই যে ইপিএস থেকে যে কি পরিমাণ যাচ্ছে, তাদের অবস্থা কেমন, একটু যদি আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম 2008 সাল থেকে আমাদের কর্মী গমন শুরু হয়েছে। 2008 সালের আগে আমাদের সিস্টেম ছিল আইটিএস, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সিস্টেম। এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সিস্টেমে প্রাইভেট এজেন্সি থেকে কর্মী দক্ষিণ কোরিয়া গমন করতেন। এখানে অতিরিক্ত অভিবাসন ব্যয় ও বিভিন্ন ধরনের অনিয়মের কারণে আইটিএস পদ্ধতি বন্ধ হয়ে যায়। আচ্ছা, 2004 সালে ইপিএস সিস্টেম চালু হয়েছে। ইপিএস সিস্টেমে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে। 2007 সালে চুক্তি হয়েছে জুন মাসে, আর 2008 সালে মে মাস থেকে প্রথম কর্মী গমন শুরু হয়েছে। এখন তো 16 দেশ থেকে কর্মী যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে 35,739 জন কর্মী দক্ষিণ কোরিয়া গমন করছে। মানে এ যাবৎ 35,000 কর্মী গেছে, তারা আছে ইপিএস সিস্টেম। জি, ইপিএস সিস্টেমে গমন করছে। তার মাঝে বর্তমানে স্টে করতেছে, ওখানে স্টে করতেছে 13,630 জন। বাকিরা মানে এখন বাকিরা ব্যাক করছে। আর এর মাঝে কিছু 3,749 জন কর্মী ভিসা ক্যাটাগরি পরিবর্তন করে ওখানে স্কিল হিসেবে অবস্থান করতেছে। ওটা হলো E7। আমরা ইপিএস মানে ইপিএস সিস্টেমটা হলো E9 সিস্টেম। E9 সিস্টেমে বর্তমানে 13,630 জন কর্মী ওখানে স্টে করতেছে। আচ্ছা, তো এই সিস্টেমটা একটা প্রতিযোগিতা বাজার। এই প্রতিযোগিতা বাজারে 16 দেশ থেকে কর্মী নিচ্ছে। 16 দেশের কর্মীর কর্ম ব্যবহার উপরে যে কার্যক্রম, এই কার্যক্রমটা একটা নিয়ন্ত্রণ করে, সেটা হলো সেন্ডিং। 16 দেশের সেন্ডিং এজেন্সির উপর বার্ষিক মূল্যায়নের মাধ্যমে বার্ষিক কোটা নির্ধারণ করে। যেমন আমাদের এই বছর এখনও কোটা আমরা ঘোষণা পাই না। গত বছর 11,700 কর্মীর আমরা কোটা পেয়েছি। 11,700 কর্মী মানে এর চেয়ে একজনও বেশি যেতে পারবে না, এটা হলো সর্বোচ্চ। মানে ইপিএস এর মাধ্যমে 11,700 কর্মী যেতে পারবে, এটা হলো সরকার ঘোষণা করছে। এখন কোটা কি প্রতি বছরই প্রতি বছর ঘোষণা করে। ওখানে যারা কর্মীরা যারা এই কোটাটা পূরণ হয়, দক্ষিণ কোরিয়া যারা কর্মী কাজ করতেছে ওই কাজের কর্ম ব্যবহারের উপরে বাস্তবায়ন হচ্ছে। ওই কর্ম ব্যবহার ভালো হলে বাংলাদেশিদের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হয়। তো যেহেতু প্রতিযোগিতা বাজার, বর্তমানে 50% কর্মী সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে বিধায় এই সিস্টেমটা এখন অব্যাহত আছে। আর কতিপয় কর্মী আমাদের কিছু অবহেলার কারণে আমাদের এই বাজারে যে নির্ধারিত কোটাটা পূরণ করা সম্ভব হচ্ছে। এই বিষয়ে কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার যিনি রাষ্ট্রদূত রয়েছেন বাংলাদেশে, তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে আমরা যে কোটা দিচ্ছি, অর্থাৎ সাউথ কোরিয়া যে কোটাটা দিচ্ছে সেই কোটাটা আমরা পূরণ করতে পারছি না। এটার কারণে আপনার কাছে আসবো। আমরা একটু ইসলাম হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে এই যে কোটা আমরা পূরণ করতে পারছি না, অর্থাৎ সাউথ কোরিয়াতে আমাদের একটা বেঁধে, যেমন বললেন যে 11,000 কোটা দিয়েছেন, তো সেই 11,000 কর্মীও তো আমরা পাঠাতে পারছি না, কারণ কি? ধন্যবাদ। আমাদের দেশের লোকটা যে রিক্রুটিং হয়, এটা কাজ করে 3-4টা সেকশন। বুয়েচেল রিক্রুটিং এজেন্সি, বুয়েচেল সেন্ডিং এজেন্সি, এইচআরডি কোরিয়া হচ্ছে রিক্রুটিং এজেন্সি। আর টিচাররা পড়ায় এবং স্টুডেন্টরা লেখাপড়া শিখে প্রতিযোগিতায় পাশ করে ওখানে কোম্পানিরা যখন চুজ করে তার ভিসা ইস্যু হয়। এই 3-4টা হাতের মধ্যে এখানে কর্মী আমাদের কোটা বাড়ানো কমানো এই বিষয়টা বুয়েচেল এবং এইচআরডির কোনো হাত নাই।
এটা টিচারদেরও কোনো হাত নাই, এটা নির্ভর করে আমাদের ইপিএস শ্রমিকদের উপর এবং কোম্পানির উপর। আমাদের ইপিএস শ্রমিকরা যদি ওখানে ভালো অ্যাটিটিউড দেখাতে পারে তাহলে কোম্পানি চুজ করবে, এবং কোম্পানি চুজ করলেই আমাদের কোটা বেশি ফিল আপ হবে। এখন কেন কোটা ফিল আপ হয় না? আমাদের কোটা ফিল আপটা না হওয়ার জন্য তীরটা আমাদের ছাত্রদেরই আসে, আমাদের শ্রমিকদের গায়ে আসে। আমাদের শ্রমিকরা ওখানে গিয়ে খাদ্য, বাস এবং কঠিন কাজ, হার্ড লেবার দিতে অনেক সময় অপারগতা দেখায়, এবং ওখানকার কালচার, মিলেমিশে চলা, তারপরে ভাষাগত প্রবলেম, এই 4-5টা জিনিস বেসিস করে। এই 4-5টার সাথে যারাই ভালো করতে পারে যেই দেশ, ওই দেশের শ্রমিকগো কোরিয়ান কোম্পানিগুলি চয়েস করে। এখন আমাদের খাদ্যাভ্যাস, মিলে চলা, ভাষার দক্ষতা, কাজের দক্ষতা, এই প্রত্যেকটা সাইড যদি আমরা ভালো দেখাইতে পারি, ওই কোম্পানির মন জয় করতে পারি। একটু উদাহরণ, একটা কোম্পানি 2 জন বাংলাদেশে নিল, ওই 2 জন যাওয়ার পরেই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিল। কাজ করব না, আরেক কোম্পানিতে বেশি বেতন পাওয়া যায়, আমি খেতে পারি না, কষ্টের কাজ হবে না, আমার স্যালারি বেশি। এই বিড়ম্বনাগুলি যখন কোনো কোম্পানি দেখে, তখন পরবর্তী রাউন্ডে বলে না, আর বাংলাদেশের শ্রমিক আমরা রিক্রুট করব না। আসলে এই বিষয়টা আমাদের শ্রমিকরা অনেকটা দায়ী, সবাই না, অনেক শ্রমিক ভালো করে, এবং এই জন্য এখন এটা জীবিত আছে। এবং আমাদের পার্শ্ববর্তী ইপিএসের 16টা দেশের মধ্যে নেপাল, কম্বোডিয়া, ভিয়েতনাম, এরা এই জিনিসগুলি, আচরণবিধিগুলি ভালো দেখাইছে। এটা যদি আমাদের শ্রমিকরা দেখাইতে পারে, অটোমেটিক আমাদের কোটা বৃদ্ধি পাবে, এই বলে আমি মনে করি। নুরুল ইসলাম, আপনি কি তাই মনে করেন যে আসলে আমাদের যে কর্মী, যে আমরা তো স্কিল টেস্ট করে, ভাষা দক্ষতা টেস্ট করে তাদেরকে পাঠাচ্ছি, তারপর বেশি করে পাঠাতে পারছে না, এগুলি কি কারণ? আসলে আমরা যে এখানে আমাদের কর্মীতে বাংলাদেশ সরকারের পক্ষে বহিঃসেল ডিলিং করে কর্মী নিয়োগের ক্ষেত্রে, এটা এইচআরডি কোরিয়া, দক্ষিণ কোরিয়া সরকারের এইচআরডি কোরিয়া। এইচআরডি কোরিয়া একজন কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশে অবস্থান করে কর্মী নিয়োগ করে। এই কর্মী নিয়োগ সম্পূর্ণ এখতিয়ার হলো এইচআরডি কোরিয়া। আমরা যদি আমাদের বাংলাদেশ সিস্টেম, আমাদের যে অভ্যাসগত যে প্রবলেমগুলো আছে, এগুলোকে অ্যাভয়েড করে যদি আমরা কর্মীটা নিয়োগ করতে পারতাম, তাহলে সেটা অনেকটা উত্তরণ হতো, মানে চ্যালেঞ্জগুলো মোকাবেলা। যেমন আমরা যদি সরাসরি ইন পার্সন কর্মীর কোরিয়ার ল্যাঙ্গুয়েজের উপরে টেস্ট নিয়ে, স্কিলের উপর টেস্ট নিয়ে যদি আমরা কর্মী সিলেকশন করতাম। এখন দক্ষিণ কোরিয়া হলো ওই আইটিএসে, যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সিস্টেমে যে কর্মীগুলো যাচ্ছে, এখানে ব্যাপক ধরনের প্রবলেম তৈরি হয়েছে রিক্রুটিংয়ের ক্ষেত্রে, অতিরিক্ত অভিবাসন ব্যয়ের ক্ষেত্রে। এখন এই কারণে এইচআরডি কোরিয়া টোটালি এটা নিয়ন্ত্রণ করে। এই টোটালি নিয়ন্ত্রণ করার কারণে 16 দেশের ভিতরে যে নিয়মটা, এই নিয়মের মধ্যে তারা কর্মী সিলেকশন করে। এখন বাংলাদেশে 16 দেশে যে দেশগুলো আছে, এই দেশগুলোতে বাংলাদেশে আমাদের কিছু অভ্যাসগত প্রবলেম আছে, জাতীয় যে অভ্যাস প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো উত্তরণ হতে হলে আমাদেরকে একটু সচেতন। আমরা যখন বিভিন্ন ট্রেনিং দিচ্ছি, ধরুন ভাষা ট্রেনিং আছে, কোরিয়ান ট্রেনিং সেন্টার আছে, এই ট্রেনিং সেন্টারগুলোতে যখন আমরা তাদেরকে ট্রেনিং দিই বা প্রশিক্ষণ দিই, তখন কি আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করি না যে তুমি যাওয়ার পরে এই অবস্থা হবে, খাদ্যাভ্যাস, তারপর সেখানে থাকা, বা এক জায়গায় গেলে সেখানে আরেক জায়গায় একটু স্যালারি বেশি লাভ দিয়ে, মানে সাথে সাথে যাওয়া যাবে না, এই বিষয়গুলো কি ইনক্লুড নাই? নিঃসন্দেহে। যেমন আমার যেমন এখানে যারা যাচ্ছে, আমাদের বয়স হলো 18 থেকে 39। এখন 18 বছর আমি একটা অভ্যাসে ছিলাম। আমি তাকে 13 দিন 10 দিন, আমাদের ভিসা আসার পরে তাকে আমরা 13 দিন একটা প্রশিক্ষণ দিয়ে থাকি, সেটা আমি ডিটেলসে বলবো। এই 13 দিনে তো তার অভ্যাসগত চেঞ্জ করা সম্ভব না। যদি একজন নাগরিক একটু সচেতন হয় এবং দেশপ্রেমিক হয়, তাহলে ওখানে যাওয়ার পরে তারা সম্ভব। এবং সেটা যে করতেছে না তা না, 50 থেকে 60% কর্মী এরকম দায়িত্ব পালন করতেছে, বিদায় আমাদের সিস্টেমটা অব্যাহত আছে। যদি 50%-এর নিচে চলে যেত বা আরো কম হয়ে যেত, তাহলে তো নিশ্চয়ই তারা। ইসলাম হোসেন, আমি সাউথ কোরিয়াতে গিয়ে দেখেছি যে ইপিএস কর্মী যাদের সাথে আমার পরিচয় হয়েছে, তারা অনেকেই আমাকে রিসিভ করছে, আমার সাথে কথা হয়েছে, আমিও ঘুরে ঘুরে দেখছি এবং আমি প্রতিবেদনও তৈরি করছি। তো আমি দেখছি যে মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশের তুলনায়, যেগুলো আমরা ট্র্যাডিশনাল বাজার মনে করি, শ্রমবাজার, তার চেয়ে কিন্তু এখানে অনেক বেশি স্যালারি। একজনের সাথে কথা হয়েছে 2 লাখ 3 লাখ এরকম, বা কেউ যদি আরেকটু হার্ড লেবার দিতে পারে, একটু এক্সট্রা সময় কাজ করে, আরও বেশি তার রেমুনারেশন পায়। তারপরেও, এত কিছুর পরেও আমরা যে অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছি, যেমন নেপালের কথা বলেন, কম্বোডিয়া বা অন্যান্য দেশের তুলনায় আমরা পিছিয়ে আছি।
এই পিছিয়ে থাকা থেকে আমরা আসলে কিভাবে উত্তরণ করতে পারি, আমরা সামনের দিকে যেতে পারি, যে 16টি দেশ? আলহামদুলিল্লাহ, চমৎকার একটা প্রশ্ন করছেন। এটা জাতীয় গ্রিডে আমি একটা সবচেয়ে জটিল এবং সবচেয়ে প্রয়োজনীয় সমস্যাটা আমি মনে করি, এবং এটা থেকে উত্তরণের জন্য একার পক্ষে সম্ভব না। এটা পারিবারিক শিক্ষা, আমাদের স্কুল কলেজের শিক্ষা, আমাদের কালচারগত শিক্ষা, সব কিছুতে আসতে হবে। যেমন আমি যখন কাজ করতাম দক্ষিণ কোরিয়ায়, আমার পাশাপাশি একটা ওয়েল্ডিং মেশিনে ঝালা ছুটে গেলে আমি পারতাম না প্রথমে, তারপর একটা লেদ মেশিনে একটা নাটের প্যাচ কেটে গেলে আমি পারতাম না। চাইনিজে একটা শ্রমিক আসলে সাথে সাথে এটা পারত। আমাদের স্কুল কলেজগুলিতে কারিগরি জ্ঞানের ভীষণ অভাব। আমাদের 9, 10 এবং কলেজ বা মাস্টার ডিগ্রি আমরা সার্টিফিকেট সংগ্রহ করি, কিন্তু আমাদের বাস্তব জীবনে মাথার চুলের শ্যাম্পু থেকে পায়ের জুতা, জীবন বাঁচাতে, জীবন সাজাতে যেই ইকুইপমেন্টগুলি দরকার সেগুলি আমাদের শিক্ষা ব্যবস্থা নাই। আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাগুলিতে যদি কারিগরি প্রচুর শিক্ষা দেওয়া হয়, এবং দক্ষিণ কোরিয়া একটা হাই টেকনোলজি দেশ, এইটার শিল্পমান ওয়ার্ল্ড ওয়াইড, এটার সাথে পাল্লা দিয়ে টিকতে হলে আমাদের একেবারে গাঁথনি, পরিবার, স্কুল কলেজ, সমাজ, সব বিষয় যদি আমরা সব সেক্টরগুলিতে যদি এই যোগানটা দেই, তাইলে পরবর্তীতে আমরা দক্ষ শ্রমিক তৈরি করতে পারবো। আর দক্ষ শ্রমিক তৈরি করতে পারলে এই প্রতিযোগিতার বাজারে আমরা মানানসইভাবে টিকে থাকবো, তা না হলে আমরা পারবো না। কিরণ, আপনি বলছেন যে ভিসা পাওয়ার পরে মাত্র 13 দিনের একটা প্রশিক্ষণ দেওয়া হয়, এবং সেই 13 দিনে আসলেই তো অনেক কিছু শেখানো যায় না। এই সাউথ কোরিয়ার মতো এইরকম বাজার, যেটা ট্র্যাডিশনাল বাজারের বাইরে, যেখানে রেমুনারেশন ভালো, সুযোগ সুবিধা ভালো, এই সমস্ত বাজারে যদি আমরা স্থায়িত্ব লাভ করতে চাই, অন্যদের সাথে প্রতিযোগিতায় টিকতে চাই, তাহলে এই রকম প্রশিক্ষণ কি যথেষ্ট? এখানে কি আমরা আরও ভালোভাবে নতুন দিতে পারি না? আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিভিন্ন জায়গায়, সেখানে তো আপনাদের এরকম আলাপ আলোচনা আছে কিনা যে আরও ভালো কিছু করা যায় কিনা, এই বাজারটাকেই শুধু কেন্দ্র করে এই সাউথ কোরিয়াকেই? ধন্যবাদ। আমি একটু ডিটেলসে যেতে হবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেহেতু এই সিস্টেমটা প্রতিযোগিতা বাজার, এই প্রতিযোগিতা বাজারে আমরা আমাদের সাইডে এই লোভনীয় স্যালারি হওয়ার কারণে প্রায় এখানে প্রতি সিস্টেমে মানে নিবন্ধনে প্রায় 1.5 লক্ষ লোক চেষ্টা করে। এই 1.5 লক্ষ লোক যদি আমি ইন পার্সন যদি যাচাই করতাম, তাহলে দেখা গেল যে কি প্র্যাকটিক্যাল যদি আমি আমার ব্যক্তিকে, আমার একজন ইন পার্সন লোককে আমি যখন দক্ষ লোককে সিলেকশন করব, আর 1.5 লক্ষ লোক থেকে এখানে যদি 3000 লোক সিলেকশন করি, বাকি 1,47,000 যখন বাদ যাবে, তখন তারা মনে করবে যে এখানে কোনো ধরনের প্রবলেম তৈরি হয়েছে, এখানে যে কোনো পার্সোনাল সম্পর্কের কারণে কর্মী সিলেকশন হচ্ছে। যেহেতু আমাদের আইটিএসে আমাদের একটা শিক্ষা আছে, যেটা বেসরকারি আন্ডারে যেটা গেছে অতিরিক্ত অভিবাসন এবং রিক্রুটিং প্রবলেমের কারণে সেটা বাতিল হয়ে ইপিএসকে চালু। ইপিএসের কার্যক্রম হলো এইচআরডি কোরিয়া লোক নিয়োগ করবে, এইচআরডি কোরিয়া আর এমপ্লয়ার লোক, এইচআরডি কোরিয়া সিলেকশন করবে, এমপ্লয়ার লোক নিয়োগ দিবে। এমপ্লয়ার লোক নেওয়ার সিস্টেম হলো, লোকটা যখন যে কোনো কর্মী সিলেকশন হওয়ার পরে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর সিলেকশন হওয়ার পরে তার কালার ভিশন টেস্ট হবে, এরপরে তার স্কিল টেস্ট নিবে। স্কিল টেস্টে তার শারীরিক সক্ষমতা এবং অন্য অন্য বিষয়ের উপরে স্কিল টেস্টে তার অতিরিক্ত, এটা সিস্টেমটা হলো পয়েন্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতার উপরে, কারিগত যোগ্যতার উপরে নাম্বারিং হয়ে টোটাল নাম্বারের ভিত্তিতে, মেধা তালিকার ভিত্তিতে একজন কর্মী সিলেকশন করে। এই কর্মী সিলেকশন হওয়ার পরে এটা রোস্টারে যায়, কোরিয়া একটা ডাটাবেস সার্ভারে রোস্টারে যায়। রোস্টারে যাওয়ার পরে দক্ষিণ কোরিয়া একজন মালিক যখন তার কর্মী লাগবে, সে দক্ষিণ কোরিয়া লেবার মিনিস্ট্রিতে, জব সেন্টারগুলিতে আবেদন করে যে আমার 3 জন লোক লাগবে। এই 3 জন লোকের ক্ষেত্রে শ্রম মন্ত্রণালয় জব সেন্টারগুলো জাস্টিফাই করে তার আসলে এই 3 জনের সক্ষমতা আছে কিনা। তখন এই 3 জন কিভাবে আবেদন করে, আবেদন করার সময় তার অধীনে যে কর্মীগুলো আছে তাদের কর্মব্যবহার অথবা পার্শ্ববর্তী কোম্পানিতে যারা ভালো করছে তাদের তথ্য নিয়ে সে ওখানে প্রায়োরিটি বেসিস, বাংলাদেশে বাংলাদেশ, নেপাল হলে নেপাল, ভিয়েতনাম হলে ভিয়েতনাম, সেটা চয়েস করে। চয়েস করার পরে সকল জব সেন্টার সেন্ট্রালি তথ্যগুলো গ্রহণ করে যে বাংলাদেশের প্রায়োরিটি কয়জন আসছে। যদি এক্সাম্পল 500 জনের আবেদন পাওয়া যায়,
তখন 500 × 3 অর্থাৎ 1500 জন কর্মী জব রোস্টারে লটারি হয় র্যান্ডম পদ্ধতিতে। অর্থাৎ জব রোস্টারে যদি 15,000 থাকে, 10,000 থাকে, 20,000 থাকে, ওখান থেকে র্যান্ডম পদ্ধতিতে বাছাই করে যে মালিক 3 জন চেয়েছে তার কাছে 9 জনের আবেদন যায়। ওই 9 জন থেকে মালিক দেখে এখানে তার নাম থাকবে না, পাসপোর্ট নাম্বার থাকবে না, কারণ নাম পাসপোর্ট নাম্বার থাকলে যে কেউ এখানে তদবির করতে পারে, তদবির করার একটা ক্ষেত্র তৈরি হবে। ওখানে তার শিক্ষাগত যোগ্যতা থাকে, তার ছবি থাকে, হাইট এবং ওয়েটগুলো থাকে, এটার উপর ডিপেন্ড করে 3 জন থেকে একজন চয়েস করে। অর্থাৎ এই সিস্টেমে কোনো ব্যক্তি, কোনো ধরনের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার হস্তক্ষেপ করার কোনো স্কোপ নেই এবং কোরিয়া গভর্নমেন্ট মালিককে বলে দিতে পারবে না তুমি এই দেশ থেকে নিবে, এটা সম্পূর্ণ মালিকের এখতিয়ার। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ মালিক। এখন আমরা দীর্ঘদিন কাজ করার পর আমরা দক্ষিণ কোরিয়ার যে চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে, এই চ্যালেঞ্জের ভিতরে আমি 4টা চ্যালেঞ্জ বলতেছি। আমাদের স্টুডেন্ট বা কর্মীরা ল্যাঙ্গুয়েজের উপর অধিকাংশ কর্মী দুর্বল। কারণ কি? এখানে কারণ হলো একজন কর্মী যেতে হলে তার রোস্টারে 6 মাস থেকে 2 বছর সময় লেগে যায়। যখন সে দক্ষিণ কোরিয়া ভাষা পাস করার পরে তার এই ভাষাটার চর্চা থাকে না। আর এখানে আমাদের যে 2 সরকারের চুক্তি আছে, এই চুক্তিতে মানে দক্ষিণ কোরিয়া সিলেকশন হওয়া বা ভিসা স্টামি হওয়া কোনো যাওয়ার নিশ্চয়তা বহন করে না। আমি যদি আমাদের সিস্টেমকে কর্মীকে নিশ্চয়তা দিতে পারতাম তাহলে সে সারাদিন এই ভাষার উপর একটা চর্চা থাকতো। যেহেতু সিস্টেমের কারণে এটা নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা এটাকে উত্তরণের জন্য যে 4টা চ্যালেঞ্জ হয়, 1 নম্বর হলো ভাষাগত, 2 নম্বর হলো খাদ্য, 3 নম্বর হলো যে আমাদের কালচারগত সমস্যা, 4 নম্বর হলো তুচ্ছ বিষয়, অর্থাৎ তুচ্ছ বিষয়গুলো আমরা অ্যাভয়েড করতে পারি না বা তুচ্ছ বিষয়গুলোকে আমরা ছাড় দিতে পারি না। এটা বড় করে দেখে জব সেন্টারে যায় মালিকের বিরুদ্ধে অভিযোগ দিয়ে চাকরি পরিবর্তন, এই সংখ্যাটা হলো শতকরা 30 থেকে 35%। এটা আমাকেও, আমি যখন ওই সময় গত বছর যখন ছিলাম তখন এই কথাটাই বলতে দেয় যে হুটহাট জব চেঞ্জ করে, এটার কারণে একটা নেগেটিভ। এখন এটাকে আমরা উত্তরের জন্য আমরা কি পদক্ষেপ নিয়েছি, এটা আমরা যখন এখানে 13 দিন যাবত প্রশিক্ষণ, আমরা গত কোভিডের পর থেকে, যেমন কোভিডে আমাদের কোটা ছিল 2022-এ আমাদের কোটা ছিল 1945 জন, তখন আমরা ওই বছর 5,891 জন প্রেরণ করছি, অর্থাৎ কোটার বাইরেও প্রেরণ করছি। অর্থাৎ ওই সময় কোভিডের কারণে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি, চার্টার ফ্লাইট, কোয়ারেন্টাইন করে যখন কর্মী অন্য দেশ থেকে লোক পাঠাইতে পারে না, বইসেল পাচ্ছে, পারার পরে আমাদেরকে স্পেশাল আরও 3,000 কোটা দিচ্ছে। ওই মুহূর্তে আমরা 5,891 জন কর্মী প্রেরণ করতে হয়েছে। এই 5,891 কর্মী প্রেরণ করার সাথে সাথে আমাদেরকে 2022 সালে 10,500 কোটা দিচ্ছে। তখন আমরা 4,800 প্রেরণ করছি আমরা। এখন আমি তো এটার জন্য প্রস্তুত। আমার এই বছর আমি 11,700 কোটা পেয়েছি। এই 11,700 কোটার জন্য আমার প্রস্তুত কি? আমার প্রস্তুত হলো এই কর্মী তৈরি করা, এসএফডি কোরিয়ার সহযোগিতা। আমাদের সর্বোচ্চ হলো 3 গুণ কর্মী সিলেকশন করে রাখতে হবে। আমরা সেখানে 16,000 কর্মী সিলেকশন করে রাখছি। এখন আমার প্রায় 15,000 প্লাস কর্মী রোস্টারে আছে। এই 15,000 কর্মীর পিছনে আমার টিসিবি, টাইম, কস্ট, ভিজিট সব ব্যয় করা হয়েছে। এখন এটা শুধু নিয়োগকর্তা থেকে জব অফার আসবে, আমরা প্রেরণ করবো। কিন্তু এখানে যদি আমাদের বাংলাদেশ সরকার হস্তক্ষেপ থাকতো তাহলে তো আমরা এদেরকে দ্রুত জব অফার এনে প্রেরণ করে দিতাম। এখন এদেরকে আমরা যে পরিমাণ প্রস্তুত করে রাখছি বা যে কোটা দেওয়া, সেই জব অফারটা বা সেই ডিমান্ডটা ঠিক মতো আসতেছে না। ইসলাম হোসেন, আপনি কি আপনি তো কিছু সমস্যার কথা বললেন, নুরুল ইসলাম ভাই বলল, কিন্তু ডিমান্ডটা যে আসে না। আমিও স্যারের সাথে আরেকটু চ্যালেঞ্জ জোড়া দিতে চাই। যেমন একটা ছেলে পড়াশোনা করছে, পাশ করছে, তার রোস্টারের প্রায় 2 বছর, লাস্ট মোমেন্টে তার ভিসাটা ইস্যু হয়েছে। এটা একটা বিদেশি ভাষা, চর্চা না থাকলে অটোমেটিক ভুলে যায়। এই তখন 12 দিনের সাময়িক প্রশিক্ষণে মেমোরিতে এটা ফিরে আসে না। এটা একটা জিনিস ঘাটতি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের লেখাপড়া করুয়া ছাত্ররা এই কুরিয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়, হার্ড লেবারে অভ্যস্ত নাই। আমি মনে করি এই চ্যালেঞ্জটা বুয়েচেলের ব্যয় বেড়ে যায়, কাজ বেড়ে যায়। অন্তত 1-8 মাস হার্ড লেবার, সেনাবাহিনীর যেমন প্রশিক্ষণ দেয় অথবা কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে ভালো একটা প্রশিক্ষণ, শ্রম দেওয়ার মতো মানসিকতা থাকে, এরকম একটা প্রিপারেশন, একটু লং টাইম, রাষ্ট্রের খরচ বেশি পড়ে যায়। এইটা একটা চ্যালেঞ্জ। আমি আরেকটা চ্যালেঞ্জ মনে করি, এটা অবশ্য কিরণ স্যার আগে পদক্ষেপ নিয়েছে, কুরিয়াতে মসজিদ ভিত্তিক বা বিভিন্ন সাইট দিয়া যে ওখান থেকে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন বাঙালিদেরকে উৎসাহিত করা,
এবং আমি স্যারের সাথে আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে স্যার যেমন এখানে বাংলাদেশের জন্য নিষ্ঠার সাথে কাজ করতেছে, আমাদের একটা প্রতিনিধি যদি বাংলাদেশে থাকতো যে অনবরত ওখানে মনিটরিং করবে, কোম্পানিতে ভিজিট করবে, এই কাজগুলি নেপালিরা করে বা এটা যে দূতাবাসের এটা যদি ভালো ভাষা জানে, বেশিরভাগ কোরিয়ান কোম্পানিগুলি ইংরেজি জানে না, ওরা কোরিয়ানি জানে, কোরিয়ান জানে, ওদের কালচার বোঝে, বিভিন্ন এই যে লিস্ট দেখে দেখে কোন কোম্পানিতে কোন বাঙালি আছে ওখানে গিয়া মালিকের কাছে সামান্য, আমাদের দেশে কোরিয়ানরা যখন আসে, কৈকা যখন আসে, আমি স্যামসাংয়ের সাথে কাজ করি, স্যামসাং যখন আসে আমাদের কাছে একটা প্যাকেট নিয়ে আসে, একটা উপহার নিয়ে আসে, বড় কিছু না, এটা দেখে আমরা একটা উৎসাহ হই। আমি মনে করি বাংলাদেশে, কোরিয়াতে অবস্থানত বাংলাদেশ এমবেসি মাধ্যমে খোঁজখবর নিয়ে বাংলাদেশের একটা প্রতিনিধি ওই কোম্পানিতে বাংলাদেশের সাধারণ ছোটোখাটো একটা উপহার নিয়ে একটু বুঝাইলে যে মুসলেখা দিলে যে আমাদের কর্মচারীরা ভালো করতেছে না বা সামনে এটা করবে না, এবং কর্মচারীদেরকে আসলে কিছু জিনিস আছে বুয়ে চেলে এটা করা সম্ভব না, কারণ এইচআরডি যে নিয়ম বেঁধে দিছে ওই নিয়মই বুয়েচেল পূরণ করে। এখন এই অপরাধীদের যদি বেশি শাস্তি বা পানিশমেন্ট দিতে চায়, এটা আবার হিউম্যান রিসার্চে আবার হাতে হইতে পারে। তো যদি আসলে এটা পারিবারিকভাবে হোক বা নিজের ইচ্ছায় হোক, নিজেদের অভ্যাসটা নিজেরা যদি সচেতনতা করতে পারি, তাহলে আমার মনে হয় এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করে আগামীতে আমাদের কোটা বৃদ্ধি করা যাবে এবং ভালো হবে। নুরুল ইসলাম, এই যে মনিটরিং এর কথাটা আসলো আর কি, এবং নেপালের কথাটা আসলো, সেখানে তারা মনিটরিং, এটা কি আমাদের পক্ষে এভাবে সম্ভব? সম্ভব। আমরা এই বিষয়ে আমাদের একদম যারা এই প্রক্রিয়া যারা আছে এদের ক্রমাগত দাবি যে ওখানে একটা এজেন্ট নিয়োগ করে দেওয়ার জন্য। এখন এজেন্টের বিষয়টা আমি আজকে এই প্রবাসী মুখের মাধ্যমে সবাইকে জানাচ্ছি, অন্য দেশে যারা তারা D2 একটা F2 একটা ভিসা আছে, F5 F2, এরা হলো ম্যাক্সিমাম যারা নারী কর্মী, তারা তাদের জব সেন্টারগুলোতে জব করার কারণে স্পেশালি তারা তাদের দেশগুলোতে একটা প্রায়োরিটি দিতে পারে। কিন্তু বাংলাদেশি যারা F2 সংখ্যা যারা আছে, তারা অতিরিক্ত আয়ের কারণে ওখানে বেসিক স্যালারির বাইরে কোনো আয় করার সুযোগ নেই, এই জন্য বাংলাদেশি বাইরে ওখানে ওই জবগুলো করে না, ওই জবগুলো উৎসাহী হয় না। ওই জবগুলো করলে ব্যক্তিগতভাবে এই ক্ষেত্রে কি সুযোগ দেওয়া যায়। তারপর আমি কমিউনিটির সাথে আলাপ করছি যে বয়েসেল যদি আপনারা ওখানে যদি জব করার পরে আপনারা এক্সট্রা যে ফ্যাসিলিটিটা পাবেন, এটা পার হেড কত হবে, যদি আপনারা 5 জন যোগ ওখানে যুক্ত হন, তাদের ক্রাইটেরিয়া ভিত্তিক যদি ওখানে আপনি যোগদান করার পরে এই 5 জনকে যদি এক্সট্রা যে ওভার টাইম বা এক্সট্রা ফি, এটা যদি বয়েসেল পরিশোধ করে, আপনারা আমাদেরকে এই ধরনের উদ্যোগ নিয়ে প্রস্তাব করেন। আসলে আমরা এজেন্ট তো ইচ্ছা করলে নিয়োগ দিতে পারি না, আমাদের এজেন্ট নিয়োগ করার জন্য আমাদের বয়েসেল হলো সবকিছু পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত। আলহামদুলিল্লাহ আমাদের পরিচালনা পর্ষদ গত 3 মাস আগে অলরেডি আমাদের এজেন্ট নিয়োগের অনুমতি দিয়েছে। এখন এজেন্ট তো দক্ষিণ কোরিয়াতে এম্বাসি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এম্বাসি এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। আমরা এম্বাসিতে চিঠি লিখেছি যে আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা, আমরা ইচ্ছা করলে বয়েসেল ইচ্ছা করলেও আমরা এটা নিয়োগ দিতে পারি না, সেটা তো হ্যাঁ। তারপর আমরা এটা চেষ্টা করছি। ইতিমধ্যে আমি গত সপ্তাহ আমাদের বাংলাদেশে যে কোরিয়ান নেটিভের যিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন, উনি বাংলাদেশের এশিয়া সাইডের বিজনেসম্যানের যিনি চেয়ারম্যান, উনি মিস্টার ফার্ক, ওনার সাথে আলাপ করছি যে আমরা দক্ষিণ কোরিয়া আমাদেরকে কিভাবে এজেন্ট নিয়োগ করে এটা সহযোগিতা করা যায়। তখন আমরা একটা প্রস্তাবনাকে দিছি। প্রস্তাবটা হলো আমরা দক্ষিণ কোরিয়া এজেন্ট এবং কিছু স্বেচ্ছাসেবক কর্মী আছে অনায়াসে ইপিএসকে সাপোর্ট দিবে, তাদেরকে একটা গঠন করে AI দিয়ে আমরা একটা সফটওয়্যার তৈরি করে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছি, ডাটাবেস। এখন আপনি তো জানেন একটা সফটওয়্যার তৈরি করতে হলে এখানে অনেক অর্থ ব্যয় করতে হবে। অর্থ ব্যয় হলে বাংলাদেশের PPR অনুসরণ করতে হবে, অনেক বিধি অনুসরণ করে এই কার্যক্রমগুলো করতে হবে। তারপর আমরা ইতিমধ্যে 2-3টা ভেন্ডরের সাথে যোগাযোগ করছি, সর্বোপরি আমরা বুয়েটের সাথে যোগাযোগ করতেছি। যদি আমরা এই সিস্টেমটা করতে পারি তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস ওখানে আমরা এজেন্ট এবং স্বেচ্ছাসেবককে যদি নিয়ন্ত্রণ করে যার যে প্রবলেমগুলো আছে এগুলো যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি তাহলে আমাদের এটা অনেকটা উত্তর হবে। ইতিমধ্যে আমাদের গত 8ই জানুয়ারি কোরিয়ান ন্যাশনাল ফেডারেশন অফ ফিশারিজ কোঅপারেটিভ, এটা হলো মৎস্য সেক্টরের অ্যাসোসিয়েশন,
এখানে আমাদের বাংলাদেশ দূতাবাসে যিনি কাউন্সিলর লেবার আছেন, উনি গত 8ই জানুয়ারি ওনাদের সাথে মিটিং করে আমাদের এই বাংলাদেশের আমরা কিভাবে লোক সিলেকশন করি এবং তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছি, এই প্রত্যেকটা বহির্গমন কার্যক্রম সব ভিডিও ডকুমেন্টারি এবং লিফলেট উপস্থাপন করছি। এবং গত 13 জানুয়ারি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের সাথে আমাদের দূতাবাসের মিটিং হয়েছে। 10 ফেব্রুয়ারি শিপ বিল্ডিং অ্যাসোসিয়েশনের সাথে আমাদের অয়েল্ডিং লোকদের সাথে মিটিং হয়েছে। 6 ফেব্রুয়ারি শিল্প খাতের অ্যাসোসিয়েশন এবং গুরুত্বপূর্ণ নিয়োগকর্তাদের সাথে মিটিং করে তাদেরকে উৎসাহিত করছে। বাংলাদেশ প্রতিনিধি তাদেরকে অ্যাসোসিয়েশনকে উৎসাহিত করতে পারে যে আমাদের বাংলাদেশে সম্পূর্ণ নির্ভর করে এই সমস্ত খাতে যদি আমরা লোক পাঠাতে চাই সেগুলো কি এই ইপিএস এর মাধ্যমে সিস্টেম এটাই। ইপিএস এর বাইরে না, ইপিএস এর বাইরে শুধু অয়েল্ডিং সেক্টরে সেটা E7 ক্যাটাগরি কিছু কর্মী প্রাইভেট থেকে যাওয়া হয়েছে, সেটা এখন পর্যন্ত আমার জানা মতে 300+ কর্মী দক্ষিণ কোরিয়া। সংখ্যাটা খুব বেশি না? না, বেশি না। আচ্ছা, তো শিপ বিল্ডিং এর ভবিষ্যৎকে আমি যদি একটু ইসলাম হোসেন ওখানে শিপ বিল্ডিং এর যে বা মৎস্য খাত। আলহামদুলিল্লাহ, শিপ বিল্ডিং এর সাথে আমি জড়িত, কারণ শিপ বিল্ডিং এর অনেক ছাত্র ট্রেন আপ করা হয়। এটা যদিও অবস্থানটা অল্প ছোট আকারে শুরু হয়েছে, কিন্তু এটা অতি উচ্চ স্যালারি। এটা একটা ওয়ার্কারের বেসিক স্যালারিটাই $2250 US ডলার, এবং এটা ইপিএস কর্মীদের চেয়ে প্রায় $400-500 বেশি স্যালারি, এবং এদের দীর্ঘদিন থাকার একটা সুযোগ এবং বেতন চাহিদা দেজিকম যে বোনাস বলে অত্যন্ত আকর্ষণীয়। মানে শিপ বিল্ডিংটা আমি যেহেতু ইপিএসটা বাংলাদেশের প্রেক্ষাপট না, সারা বৈশ্বিক প্রেক্ষাপটে কোরিয়াতে বর্তমানে একটু লোক কম যাচ্ছে, তো আমরা আরেকটু কম পাচ্ছি। তো এখানে কোরিয়ার লোক কম যাচ্ছে, শুধু বাংলাদেশ না, টোটাল যে চাহিদাটা কোটাটা সব দেশেরই কিছুটা কমছে। আচ্ছা, তবে শিপ বিল্ডিং এর চাহিদাটা বাড়ছে। এই শিপ বিল্ডিং এর জন্য তো আলাদা পড়াশোনা, আলাদা প্রশিক্ষণ এগুলো দরকার। হ্যাঁ, এটা স্কিলড ওয়ার্কার। সে কোরিয়া পৃথিবীর 2/3 জাহাজ কোরিয়া নির্মাণ করে। এখানে স্যামসাং, হুন্দাইয়ের মতন হেভি শিপইয়ার্ড, হানা হোসেন কোম্পানি, ঢেউ, এদের বিশাল বিশাল শিপিং ইয়ার্ড। এখানে 300 লোক গেছে। এই 300 লোক গেছে, এটা শুধু ভাষা না, এরা শুধু ভাষা না, ভাষার সাথে ওয়েল্ডিংটা খুব ভালোভাবে করায়ত্ত করছে। এবং এদের প্রাথমিক সিলেক্ট হইতো একটা ছেলেকে 3-4 মাস ভালোভাবে ওয়েল্ডিং শিখতে হয়। ওয়েল্ডিং শেখার পর এখন এখানে স্যামসাং হোক, হুন্দাই হোক, ওদের নিজস্ব তত্ত্বাবধানে আবার প্রায় 2 মাস প্রশিক্ষণ নেয় এই দেশে। আচ্ছা, মোটামুটি সেমি কোরিয়ান তৈরি করে নেয়। তাতে ওদের স্যাটিসফ্যাকশন না, ওখানে নেওয়ার পর আবার 6 মান্থ ট্রেনিং দেয়, কারণ তাদের টার্গেট এরা বছরের পর বছর থাকবে, লং টাইম থাকবে, তাদেরকে বিশ্বমানের জাহাজ নির্মাণ করবে, তাদের কাজটা যেন স্কিল সম্পন্ন হয়। তা আমি শিপ বিল্ডিংটাকে ভালো মনে করি। আমাদের দেশ শুধু কোরিয়া না, রাশিয়া, ইউরোপ, আমেরিকা, আমি বুয়েচেলে দেখি, বিএমইটিতে দেখি অনেক সময় সার্কুলার হয় ওয়েল্ডার আবশ্যক। শিপ বিল্ডিং একটা লোক যদি সৌদি আরবও যায়, এমনি যাইতে দালালের মাধ্যমে 5-6 লাখ 7 লাখ টাকা চলে যায়, কিন্তু যদি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যদি ওয়েল্ডিং শেখা যায়, সৌদি আরব গেলেও 80-90 হাজার 1 লাখ টাকা বেতন পায়। তবে শিপ বিল্ডিংয়ের কিছু ভালো দিক, কিছু খারাপ দিক আছে। এখানে প্রায় এজেন্সির মাধ্যমে প্রায় $7,500 খরচ হয়ে যায়। গরিব এবং মেধাবীদের জন্য ইপিএসটা সবচেয়ে বেস্ট, কারণ অল্প পয়সায় মেধাবীরা চান্স পায়, কিন্তু ওইটা যাদের একটু অর্থ সম্পন্ন লোক তাদের জন্য শিপ বিল্ডিংটা ভালো। আমরা আমাদের অনুষ্ঠান আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দুজন অতিথির কাছ থেকে অনেক সুন্দর এবং গঠনমূলক আলোচনা শুনেছেন। বিশেষ করে দক্ষিণ কোরিয়া এখন আমাদের জন্য, আমাদের শ্রমবাজারের জন্য অবশ্যই সম্ভাবনাময় একটি দেশ। সেখানে লোভনীয় স্যালারি যেমন আছে, তেমনি কাজের সুযোগ সুবিধা থেকে শুরু করে সেখানে থাকার সুযোগ সুবিধা সব কিছুই অন্যান্য দেশের তুলনায়, আমাদের ট্র্যাডিশনাল যে বাজারগুলো আছে তার তুলনায় অনেক ভালো। আশা করি যারা যেতে চান তারা তাদের দক্ষতা অর্জন করার মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাবেন, যাতে সেখানকার যে সেই সুযোগ সুবিধা সেগুলো পরিপূর্ণরূপে আপনারা অ্যাভেল করতে পারেন, এবং বাংলাদেশে বেশি করে ইপিএস সিস্টেমের মাধ্যমে হোক আর যেভাবে হোক দক্ষিণ কোরিয়ায় লোক পাঠাতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।